স্বর্ণ সেগুলো তারা অনেক সময় লোকাল ডিলারদের কাছে বিক্রি করে, অর্থাৎ তারা লোকাল কিছু লোকের কাছে বিক্রি করে। তারা ওই খনি থেকে উত্তোলন করা স্বর্ণকে পার্শ্ববর্তী দেশে পাচার করে অথবা নৌ রুটের মাধ্যমে আরেকটু দূরের দেশে পাচার করে। এটা হচ্ছে তাদের কাজ, যে স্বর্ণ খনি থেকে তোলার পরে তার কাছে দেয়া হবে, সে সেটাকে নৌ রুট হোক অথবা স্থল পথ হোক, সেভাবে সে অন্য একটা দেশে পাচার করে। ওই দেশটাতে আবার আছে কি, ধরেন মালি অথবা বুর্কিনা ফাসো অথবা সুদান, এই দেশগুলোর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আবার কোনো একটা দেশ হচ্ছে স্থিতিশীল। যেমন ধরুন সুদানের পাশে স্থিতিশীল দেশ আছে কোনটা, ইরিত্রিয়া, তারপরে আছে হচ্ছে ইথিওপিয়া, ইথিওপিয়াতেও যদিও কিছু ঝামেলা ছিল। এরপরে ধরেন উপরে আছে হচ্ছে মিশর। বর্ডার দিয়ে তারা ওই সমস্ত দেশে পাচার করে, পাচার করলে ওই সমস্ত দেশে আবার এই আন্তর্জাতিকভাবে স্বর্ণ সাপ্লাই দেয় এরকম কিছু কোম্পানি আছে। সেই কোম্পানি স্বাভাবিকভাবেই সে লাইসেন্স করা স্বর্ণ কিনে, কিন্তু এই লাইসেন্স করা স্বর্ণ কেনার মানে লাইসেন্সের মাধ্যমে অথবা লিখিত আকারে বা হচ্ছে রেজিস্ট্রেশন করা বা যেভাবে হোক ডকুমেন্টেশনের মাধ্যমে সে যে স্বর্ণগুলো কিনে, এটার সাথে এই স্বর্ণগুলোকেও সে কিনে, কেনার পরে এই স্বর্ণগুলো সে বড় দেশে সাপ্লাই দেয়। এটা হচ্ছে আংশিক ইলিগ্যাল, আংশিক লিগ্যাল স্বর্ণ সাপ্লাই। আরেকটা হচ্ছে পুরোপুরি ইলিগ্যাল। সেটা কিরকম, সেটা হচ্ছে এই যে ডিলার, অর্থাৎ স্বর্ণের খনি থেকে স্বর্ণ তোলার পরের যে ডিলার, তার কাছে স্বর্ণটা যাওয়ার পরে সেই ডিলার বা কিভাবে বলবো, সে হচ্ছে স্বর্ণ চোরাচালানকারী, এত বড়, এত ধনী, এত প্রভাবশালী যে তার নিজের প্রাইভেট জেট থাকে। সে নিজের প্রাইভেট জেটে এক দেশ থেকে আরেক দেশে যায়। সেই প্রাইভেট জেটে যাওয়ার সময় সে একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ নিয়ে যায়, 10 কেজি, 5 কেজি, 8 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, এরকম করে। সেই প্রাইভেট জেট অবতরণ করার পরে তাকে স্পেশাল অ্যাক্সেস দেওয়া হয়, সে স্বর্ণটাকে ওই দেশে ঢুকায়। এখন এটা করার ক্ষেত্রে আপনি এটা বাংলাদেশে করতে গেলে দেখবেন যে সারা বিশ্ব আপনার গলা এমন ভাবে চেপে ধরবে যে আপনি মারা যাবেন। তুরস্ক এই জিনিস করতে গেলে তার গলা এমন ভাবে চেপে ধরবে যে তাকে শেষ করে দিবে। কিন্তু যদি দুবাই এই কাজটি করে, কেউ চোখেও দেখে না, না এটা তো নাই, এরকম একটা অবস্থা। তো এখন দুবাই এই কাজটি করে কিনা, আমরা যদি সেই দিকে যাই, দেখুন এখানে আরেকটা ম্যাপ আছে। এই ম্যাপটাতে আমরা দেখাচ্ছি কি, যে আফ্রিকার দেশগুলো কিভাবে হচ্ছে, আফ্রিকার দেশগুলো থেকে দুবাইয়ের স্বর্ণ চালান হয়। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সুদান, সাউথ সুদান, এই 4টা দেশকে এখানে দেখানো হচ্ছে। এই 4টা দেশ থেকে কিন্তু শুধুমাত্র সুদান থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যায়। তো ওই দেশ থেকে সরাসরি যেটা যায় আপনি ধরবেন যে সেটার একটা অংশ সে লিগ্যাল ভাবে নিচ্ছে। সুদান থেকে কোথায় যায়, আরেকটা অংশ চাঁদে যায়। সাউথ সুদান থেকে যায় হচ্ছে উগান্ডা এবং কেনিয়াতে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে যায় হচ্ছে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে যায় হচ্ছে ক্যামেরুন, চাঁদ এবং সুদান। এই যে দেশগুলোতে যাচ্ছে, এই দেশগুলো থেকে আবার কোথায় যাচ্ছে, সরাসরি সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, সংযুক্ত আরব আমিরাত থেকে কোথায় যায়, কোথাও যায় না, সেখানেই বিক্রি হয়, তাই না? সে নিজে নিজেই এই কাজটা করতেছে, তার আর কোনো হচ্ছে মানে চক্র নাই, এরকম তো বিষয়টা মনে হতে পারে। দেখুন সংযুক্ত আরব আমিরাত থেকে কোথায় যায়, আমরা এখন যে ম্যাপটা দেখাচ্ছি বা যে গ্রাফিকটা দেখাচ্ছি সেখানে কি দেখাচ্ছে দেখুন। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো হচ্ছে আফ্রিকায় স্বর্ণ সাপ্লাইয়ের বড় একটা জায়গা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হচ্ছে আরেকটা বড় জায়গা, চাঁদ হচ্ছে আরেকটা বড় জায়গা, আবার ওইদিকে ক্যামেরুন, গ্যাবন, তারপরে হচ্ছে কঙ্গো, এগুলো আছে, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, সুদান, লিবিয়া, সাউথ সুদান, মালি। এই দেশগুলো থেকে, এই যে কিছু কিছু দেশ থেকে দেখুন, এক দেশ থেকে আরেক দেশে যায়, আরেক দেশ থেকে যায়, আবার সরাসরিও যায়। কোথায় যায়, সবচেয়ে বেশি যায় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, সবচেয়ে বেশি। আরেকটা হচ্ছে
চীন এখন নিজে একটা রুট করতে পেরেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে কোথায় যায়? 3টা দেশে যায়, ভারত, সুইজারল্যান্ড, চীন। বুঝছেন এখন কেন এই ভারতের সাথে ইয়া হাবিবির এত ভালো সম্পর্ক? যত কিছুই হোক, ইয়া হাবিবির সম্পর্ক ভারতের সাথে কোনোভাবেই হচ্ছে দুর্বল হয় না। এটা একটা কারণ, আরো অনেকগুলো আছে, একটা বলতেছি। এরপরে সুইজারল্যান্ড, আমরা লিস্টে কি দেখেছিলাম? সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে ব্রিটেন, তারপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি স্বর্ণ বিক্রি করে। এখন বুঝছেন? গেল এটা, দুটো গ্রাফ দেখালাম। এরপরে আমরা যদি দেশ দেশ হিসেবে আসি, দেখুন এটা হচ্ছে মালির। মালির কোন জায়গায় স্বর্ণের খনি সবচেয়ে বেশি এবং সেই স্বর্ণের খনি থেকে কোথায় কিভাবে যায়? মালি এবং মালির আশেপাশে যে দেশগুলো আছে, গিনে, তারপরে হচ্ছে আইভরি কোস্ট, এরপরে মালির মধ্য থেকেও কোথায় আসে? মালির রাজধানী বামাকোতে আসে। বামাকো থেকে কোথায় যায়? বামাকো থেকে এই স্বর্ণ কোথায় যায়? দেখুন এখানে লেখা কি, ডেস্টিনেশন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং আদার ডেস্টিনেশন। শুরুতেই যায় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মালিতে কি দেখেছি আমরা, কি জানি? মালিতে ব্যাপক পরিমাণে যুদ্ধ, গৃহযুদ্ধ, এবং শেষ পর্যন্ত সেখানে সামরিক জান্তা ক্ষমতা এসেছে, গেল মালি। এরপরে সুদান, যেই সুদানকে নিয়ে আমরা এত দিন পর্যন্ত কথা বলছি, এখনো দেখছি শত শত মানুষ গুলি করে হত্যা করা হয়েছে। স্যাটেলাইট থেকে আপনার ছবিতে পর্যন্ত দেখা যাচ্ছে হাজার হাজার লাশ রাস্তায় পড়ে আছে সুদানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। দক্ষিণ পশ্চিম অঞ্চলটা কোথায়? দেখুন সুদানের যেই অঞ্চলে সবচেয়ে বেশি স্বর্ণ সেটা হচ্ছে এই পোর্ট সুদানের কাছে স্বর্ণের খনি, আর হচ্ছে এই দারফুর অঞ্চলে। এই দারফুর অঞ্চলেই হচ্ছে সবচেয়ে বেশি সংঘাত। দারফুর অঞ্চলে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। দারফুর অঞ্চলে বহু বছর ধরে কি আছে? দারফুর অঞ্চলে আছে দুর্ভিক্ষ, অথচ তারা স্বর্ণের উপরে ঘুমায়। দারফুর অঞ্চলে হাজার হাজার মানুষকে গত কয়েকদিন ধরে হত্যা করা হয়েছে, লাশগুলো স্বর্ণের উপরে পড়ে আছে। সেখানে স্বর্ণ কোথায় যায়? কেন সেখানে সংঘাত? এই সংঘাত যে গোষ্ঠীগুলো করছে, যে বিদ্রোহী গোষ্ঠী বা সশস্ত্র গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, যেভাবেই বলেন, তাদেরকে কারা সাপোর্ট দিচ্ছে? কারা সাপোর্ট দিচ্ছে? এই যে ম্যাপটা আমি দেখাচ্ছি, এই ম্যাপে আপনি দেখুন সবচেয়ে বেশি স্বর্ণ আছে এই পোর্ট সুদানে, এই যে পোর্ট সুদান, এই পোর্ট সুদানে কাছে, আর হচ্ছে দারফুর অঞ্চলে। এখন এই দারফুর অঞ্চলের যে জায়গাগুলো হচ্ছে বিভিন্ন রঙে রঙিত, এইগুলোই হচ্ছে সংঘাত সবচেয়ে বেশি। এখন এই সংঘাতপূর্ণ অঞ্চল থেকে কোথায় কোথায় স্বর্ণ যায়? দেখুন দারফুরের এই অঞ্চল থেকে স্বর্ণ যায় হচ্ছে তার পার্শ্ববর্তী দেশে, শুরুতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যায়, তারপরে হচ্ছে এই চাঁদে যায়, এরপরে সাউথ সুদানও যায়, সেখান থেকে উগান্ডায় যায়। এরপরে এই জায়গাগুলোর থেকে কোথায় যায়? আবার ধরেন সুদানের পশ্চিম দিকের যে জায়গাগুলো, সেখান থেকে কোথায় যায়? ইরিত্রিয়াতে যায়, পোর্ট সুদানে যায়, আবার যায় হচ্ছে কোথায়? মিশরে। মিশর থেকে মিশরের আসওয়ান শহরে যায়, সেখান থেকে যায় কোথায়? কায়রো। কায়রো থেকে কোথায় যায়? দুবাই। পোর্ট সুদান থেকে কোথায় যায়? দুবাই। ইরিত্রিয়া থেকে কোথায় যায়? দুবাই। সুদানের এই নিয়ালার থেকে কোথায় যায়? নিয়ালার থেকে দুবাই। সুদান থেকে সাউথ সুদানে গেলে সাউথ সুদান থেকে কি বলে উগান্ডা যায়, উগান্ডার থেকে কোথায় যায়? দুবাই। তারপরে হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে কোথায় যায়? দুবাই। ইয়া হাবিবি, স্বর্ণে তো সে ঘুমিয়ে থাকবে। সে স্বর্ণ দিয়ে নিজের কি বলে কাফন বানাতে পারবে। এবং এই ইয়া হাবিবিকে কিন্তু কেউ কিচ্ছু বলছে না। গেল সুদান। আরেকটা দেশের কথা নিয়ে আসি তাহলে, দুটো দেশ। নাইজার, সাহেল অঞ্চলের সবচেয়ে বড় দেশ, গুরুত্বপূর্ণ দেশ। নাইজার এবং নাইজেরিয়া। নাইজার এবং নাইজেরিয়ার স্বর্ণ কোথায় যায়? ইয়া হাবিবি কাম টু দুবাই। এরপরে এখানে আফ্রিকার অনেকগুলো দেশ, কোন দেশ থেকে কোথায় কোথায় বেশি স্বর্ণ যায় সেটা, হ্যাঁ, নিজের মধ্যে, মানে এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যায়। চাঁদ থেকে মালিতে যায়, চাঁদ থেকে লিবিয়ায় যায়,
আবার হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে চাঁদ যায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে সুদানে আসে, সুদান থেকে ইরিত্রিয়া যায়, সুদান থেকে পোর্ট সুদান। পোর্ট সুদানের দায়িত্বে কে আছে? পোর্ট সুদান কার কাছে? পোর্ট সুদান কার কাছে? পোর্ট সুদানের এই যে বিভিন্ন দেশের পোর্ট গুলোর দায়িত্ব নেয় এই যে সংযুক্ত আরব আমিরাতের বিশাল একটা কোম্পানি আছে না, ইসরায়েলের একটা কোম্পানির সাথে, মনে আছে? ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের জয়েন্ট ভেঞ্চারে একটা বড় কোম্পানি আছে যারা হচ্ছে এই বিভিন্ন দেশের বড় বড় পোর্ট গুলোর দায়িত্ব নেয়। এখন এভাবে তারা এমন একটা সিস্টেম করে যে পুরো চেইনটা, পুরো সাপ্লাই চেইন এবং এই সাপ্লাই চেইনের যে মনিটরিং সিস্টেম সবটাই যখন তার হাতে থাকবে, তখন দেখবেন যে এই মনিটরিং, এই ঘটনাগুলো আর রিপোর্ট হবে না। রিপোর্ট হবে কোনটা? রিপোর্ট হবে আপনার দেশে, কারণ আপনার উপরে তার নজর আছে। ওইখানে তো তার নজর নাই, ওখানে তো সে পর্দা দিয়ে আটকে রেখেছে যে এখানে কেউ নজর দেবে না, আমিও দেবো না, কেউ দেবে না। এবং এই নজরের জিনিসটা রিপোর্টিং এ আসবে না। রিপোর্টিং এ যখন না আসবে তখন কি হবে? তখন দেখবেন যে বিশ্বে কি ধরেন কথার কথা বিভিন্ন ধরনের রিপোর্টিং হয় না, গণতন্ত্রে অমুক 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 দেশ এগিয়ে, এই দেশগুলো পিছিয়ে। কেন পিছিয়ে? কারণ হচ্ছে তার সবকিছু রিপোর্ট হয়, ওনারটা রিপোর্ট হয় না। আবার ধরুন সাংবাদিকতার স্বাধীনতা, বাক স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, আপনি আমাদের দেশ অথবা আরো এই ছোট ছোট দেশগুলোর দেখবেন যে বাক স্বাধীনতা তারা সবসময় পিছিয়ে। কেন পিছিয়ে? ওকে, ঠিক আছে, সেখানে অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু ভাই ও যে বাক স্বাধীনতাকে গলা চেপে ধরছে সেটা রিপোর্ট হয় না। রিপোর্ট না হওয়ার কারণে সেটা হচ্ছে এই যে লিস্টে আসে না। ধরুন কিছুদিন আগে মনে আছে যে ফ্রান্সের রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা খবর করেছিল ফ্রান্সের বড় একটা পত্রিকা। কি করা হয়েছে? জাস্ট হচ্ছে পত্রিকার হেডকে ফ্রান্সের রাষ্ট্রপতি ফোন দিয়ে বলছে যে ওর চাকরি থেকে ছাঁটাই করে এবং ও কোনো দিন যেন জার্নালিজমে কোনো সাংবাদিকতার চাকরি কোথাও না করতে পারে, তাকে ছাঁটাই করা হয়েছে। কি বলছে? পত্রিকা থেকে বলা হয়েছে যে না ভাই, তোমার সাথে আমরা আর করতে পারবো না, তোমাকে হচ্ছে আমরা এখান থেকে বাদ দিচ্ছি, এটার জন্য তোমার যতটুকু হচ্ছে টাকা পয়সা পাওয়ার সবকিছু দিয়ে দিব। খবরটা এরকম ভাবে আসছে। আমাদের দেশগুলোতে হলে কি হয়? রাজনৈতিক দল গিয়ে তার উপরে চাপ সৃষ্টি করবে, সরকার তার বিরুদ্ধে কথা বলবে, এরপরে বিভিন্নভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারপর হচ্ছে তাকে সেখান থেকে সরানো হবে। এটা বিশাল হাইলাইট হয়ে পশ্চিমা গণমাধ্যমে আসবে, তারপরে এটা রিপোর্টে যাবে। যাই হোক, এই যে পোর্ট এবং ইয়াগুলোর কথা এজন্য নিয়ে আসলাম। হ্যাঁ, এরপরে ওই দেশগুলোতে যায়, এখানে এই দেশগুলো থেকে কোথায় যায়? এরপরে আরেকটা পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ, দেখুন পূর্ব আফ্রিকার অন্যান্য দেশের মধ্যে কোন জায়গাটাকে? উগান্ডা। উগান্ডা হচ্ছে সেন্টার, সব দেশ থেকে উগান্ডা যায়, ঠিক আছে? এই আশেপাশের দেশগুলো থেকে উগান্ডা যায়। আবার আরেকটা যায় কোথায়? কেনিয়ায়, নাইরোবি। এখন এই সবুজ রেখাগুলো হচ্ছে ইন্টারনাল যে রুট ফ্লো, সেটা দেখাচ্ছে যে দেশের মধ্যে থেকে কোথায় কোথায় কোন কোন দেশ থেকে কোথায় আসে। এখন এখানে আরেকটা যে হচ্ছে কি অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটা দেখাচ্ছে দেশের বাইরে কোথায় যায়। দেখেন এখান থেকে সবকিছু এখানে চলে আসে, এখানে আসে, এখান থেকে এই যে অ্যারো চিহ্নটা যাচ্ছে, এই অ্যারো চিহ্নটা কোথায় যাচ্ছে? ইয়া হাবিবি কাম টু দুবাই। নাইরোবি থেকে কোথায় যাচ্ছে? ইয়া হাবিবি কাম টু দুবাই। হ্যাঁ, এরপরে এই দিক থেকে কোথায় যাচ্ছে? ইয়া হাবিবি কাম টু দুবাই। দুবাই 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 এবং অন্যান্য যে ডেস্টিনেশন। এখন এই জায়গাতে এসে আমরা কি বলতে পারি? আবার আরেকটা, এই কয়টা দেশ দেখালাম, দেখুন কতগুলো দেশ দেখালাম আফ্রিকার, এখানে আরো একটা দেশ দেখাই, সেটা হচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে থেকে কোথায় যায়? জিম্বাবুয়ের আশপাশের দেশগুলো থেকে, এই যে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি বিক্রি করে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাও কিন্তু এটা জানে। এই জন্য দেখবেন যে দক্ষিণ আফ্রিকা হচ্ছে আফ্রিকার মধ্যে সবসময় নিরাপদ থাকবে। সেখানে বিভিন্ন ধরনের ঝামেলা আছে, সেখানে ডাকাতি আছে, লোকজন নিরাপদে থাকতে হবে না, কিন্তু আন্তর্জাতিক কোম্পানিগুলো সেখানে নিরাপদ থাকবে, কারণ হচ্ছে সে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, জিম্বাবুয়ে থেকে এইসব দেশে যায়, দক্ষিণ আফ্রিকা যায়, গেল দক্ষিণ আফ্রিকা, ভালো কথা। আরেকটা কোথায়? আরেকটা ডেস্টিনেশন, ইয়া হাবিবি কাম টু দুবাই। এখন এই যে স্বর্ণের ডেস্টিনেশন, এটা কেন বললাম? এটা বললাম আমরা আসলে কিন্তু অনেকগুলো রিপোর্ট করি বা অনেকগুলো হচ্ছে এই ধরনের লাইভ করি, যেই লাইভগুলো আমরা জানি যে এই লাইভগুলো বেশি মানুষ দেখবে না, এগুলো হচ্ছে কোনো পপুলার টপিক না, এগুলোতে হচ্ছে আপনাকে টানবে না, এগুলো হচ্ছে মানে রসকস নাই, শুনতে ভালো লাগে না, বসে বসে ডাটা, এগুলো দেখার টাইম আছে? যদি আজকে আমি লাইভ করতাম যে
এরদোয়ান আগামীকালকে খলিফা হয়ে গেছে হেডলাইন দিতাম, তাহলে দেখা গেছে যে প্রচুর হইতো। যেমন গতকালকে আমি একটা লাইভ করেছিলাম কি নিয়ে, গত পরশুদিন, সেটা হচ্ছে ট্রাম্পের মিথ্যা বলা নিয়ে, এবং সেখানে একটা জিনিস নিয়ে এসেছিলাম যে ট্রাম্পের মিথ্যা বলাটার সাথে আমাদের রাজনীতির ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত, এবং এটা আমাদের নিউ জেনারেশন বা নতুন রাজনীতিবিদ যারা সামনে আসবে তারা এটাকে লুফে নেবে। এটার জন্য আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার। এই জিনিসটা এজন্য নিয়ে আসছি আজকের এই লাইভে, যে বাস্তবতাটা জানা দরকার। আপনি যখন বাস্তবতাটা জানবেন তখন আপনার সামনে বিশাল বিশাল জিনিসগুলো একটা জানি তো তুমি কে, জানি তো এই জিনিসগুলো কেন হচ্ছে, জানি তো এই জিনিসগুলো কোত্থেকে হচ্ছে। এটা জানলে আপনি অনেকগুলো ইকুয়েশন, অনেকগুলো সমীকরণ, অনেকগুলো হিসাব আপনি সহজে মিলাতে পারবেন। শুধুমাত্র আন্তর্জাতিক হিসাবের ক্ষেত্রেই না, আপনি যখন নিজের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মূল্যায়ন করবেন তখন আপনি দেখবেন যে সেই ঘটনার পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। রাজনৈতিক দলের মারামারির পিছনে দেখবেন যে অনেক কিছু লুকিয়ে আছে। কোনো একটা জায়গাকে মানে একেবারে পরিকল্পিতভাবে অস্থিতিশীল রাখার পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, এগুলো আপনি খুঁজে পাবেন। এজন্য এই ধরনের এপিসোডগুলো আমরা করি আপনাকে জাস্ট হচ্ছে কিছু সূত্র দেওয়ার জন্য। সেই সূত্রকে ব্যবহার করে আপনি অনেকগুলো সমীকরণ মিলাতে পারবেন, অনেকগুলো অঙ্কের সমাধান করতে পারবেন। এগুলো হচ্ছে সূত্র, যে কারণে এগুলোর পেছনে এগুলো হচ্ছে ব্যাপক পরিমাণে পপুলার হবে না। তো আজকের এই লাইভের যে সূত্র মূলত সেটা হচ্ছে যে বহু দেশ ব্যাপক পরিমাণে ধনী হওয়ার পরেও অর্থনৈতিক দিক থেকে, খনিজ সম্পদের দিক থেকে তারা সামনে আগাতে পারছে না, তাদেরকে সামনে আগাতে দেয়া হচ্ছে না, গলা চেপে ধরা হচ্ছে, হাত পা বেঁধে রাখা হচ্ছে। সেখান থেকে দুই একটা দেশ শৃঙ্খল ভেঙে বের হওয়ার চেষ্টা করলেও তাদেরকে আবার ঝাঁপায়ে ধরা হয়। দেখুন এখানে আপনাদেরকে আরেকটা লিস্ট দেখাই, এই লিস্টটাও দেখা দরকার, গুরুত্বপূর্ণ। এটা এজন্য গুরুত্বপূর্ণ যে এই স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর সাথে সাথে আবার অনেকগুলো দেশ আছে যাদের সেন্ট্রাল ব্যাংক স্বর্ণ কিনে স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে। হ্যাঁ, এই দিক থেকে কারা এগিয়ে আছে? আমেরিকা, জার্মানি, ইটালি, ফ্রান্স, রাশিয়া, চায়না, সুইজারল্যান্ড, ভারত, জাপান, তুরস্ক, নেদারল্যান্ড, পোল্যান্ড, তাইওয়ান, পর্তুগাল, উজবেকিস্তান। এদের সেন্ট্রাল ব্যাংক সবচেয়ে বেশি স্বর্ণ রিজার্ভ করছে। এটার পেছনে অন্য কারণ আছে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের পেছনে। আবার ধরুন গত বছর সবচেয়ে বেশি যে দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো স্বর্ণ কিনেছে, সেন্ট্রাল ব্যাংকের স্বর্ণ কেনা মানে হচ্ছে সে লিগ্যাল ওয়েতে কিনে, এর বাইরে কোনো উপায় নেই। পোল্যান্ড এবং তুরস্ক সবচেয়ে বেশি এই দুই দেশের সেন্ট্রাল ব্যাংক এবং ভারত, এই তিন দেশের সেন্ট্রাল ব্যাংক সবচেয়ে বেশি স্বর্ণ কিনেছে। আরেকটা হচ্ছে চীন। সেন্ট্রাল ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পেছনে অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে যে ডলারের যে এক কেন্দ্রিক বা হচ্ছে মনোপলি, ডলারের যে চাপ, সেটার থেকে এই দেশগুলো কিছুটা নিয়ম নিস্তার পাওয়ার জন্য সেন্ট্রাল ব্যাংকগুলোকে স্বর্ণ কিনে শক্তিশালী করে। এটা ভিন্ন একটা আলোচনা। তো আজকের আলোচনার আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে যে আফ্রিকার বিভিন্ন দেশে যেভাবে এই সংঘাতগুলো হচ্ছে, এই সংঘাতগুলো দেখার পরে আমার অনেক বন্ধু বান্ধব আছে যে আহারে এই আফ্রিকার লোকগুলো মানুষ হইল না, এরা সভ্য হইল না, এরা ইউরোপ কত সভ্য, এরা এখনো পর্যন্ত সেই পিছিয়ে রইল, নিজেরা নিজেরা মারামারি করে তারপরে ভাই তোরা শিক্ষিত হলি না, মানুষও হইলি না, স্থিতিশীল হলি না, দেশের জন্য কাজ করলি। ভাই নিজেরা নিজেরা মারামারি করার পেছনে তো এই যে ইন্ধন, তার স্বর্ণ আপনি চুরি করছেন, চুরি। এমন অনেক সংবাদ আছে, তথ্য আছে, ডাটা আছে প্রচুর পরিমাণে, যে দুবাইতে যে পরিমাণ স্বর্ণ সেখান থেকে বিক্রি হয় সে পরিমাণ স্বর্ণ সেখানে ঢোকে না। বুঝতে পারছেন? ধরুন কথার কথা, দুবাই থেকে প্রত্যেক বছর স্বর্ণ রপ্তানি হয় 100 টন। দুবাইতে প্রত্যেক বছর স্বর্ণ ঢোকে 50 টন। তাহলে বাকি 50 টন ইয়া হাবিবি কিভাবে তৈরি করে? তার তো স্বর্ণের খনি নাই, খনি নাই, সে কিভাবে আসে? এই বাকি 50 টন কোত্থেকে আসে? কারো প্রশ্ন নেই। এই বাকি 50 টন হচ্ছে ইলিগাল ওয়েতে আসে, আর যে জিনিসটা ইলিগাল ওয়েতে আসবে সেই জিনিসটার দাম অর্ধেকেরও কম থাকবে।
সেখানে ট্যাক্সিং সিস্টেম নাই, ইন্টারন্যাশনাল মনিটরিং সিস্টেম নাই, সেখানে হচ্ছে মানে লিগ্যাল কোনো ফ্রেমওয়ার্ক নাই, আপনি যে দামে পারেন। আর আপনি যদি 50% কম দামে স্বর্ণ নিয়ে এসে রিফাইন করে তারপরে যদি সেটা বাইরের মার্কেটে, আন্তর্জাতিক মার্কেটের যে দাম তার থেকে যদি 2 টাকা কমেও বিক্রি করেন, তারপরে তো আপনি অন্যদের চেয়ে এগিয়ে যাবেনই। আপনি কেন বুর্জ আল খলিফা করবেন না? আর এইগুলো করার ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে আপনার এখানে হাজার হাজার বিলিয়ন ডলার আসছে এবং সেটার ভাগীদার হচ্ছে ওই যে ৩-৪টা দেশ দেখালাম, এই ৩-৪টা দেশ সেটার ভাগীদার। এই ভাগীদাররাও কি করবে? তখন এই সাপ্লায়ারকে রক্ষার জন্য চেষ্টা করবে, সবকিছু করবে। তাকে অভয়ারণ্য করে দিবে, স্বর্গরাজ্য বানিয়ে দিবে, যে তুমি এই কাজ করো, কেউ তোমাকে টাচ করবে না। আপনি জানেন যে দুবাইতে বিশ্বের একটা মাত্র শহর যেখানে ইন্টারপোল গিয়েও হচ্ছে দাগে আসামিকে ধরতে পারে না। কতগুলো হোটেল আছে, কতগুলো ধরতে পারবেন না। ওই নিচ পর্যন্ত, ওই হোটেলের নিচতলা পর্যন্ত যাবেন। উনি যদি হোটেল রুম থেকে মানে আপনার উপরে দয়া করে, ধরেন ইন্টারপোলের লোকজন গেল হোটেলের নিচতলায় গিয়ে তারপর বলল যে তোমার এই হোটেলে হচ্ছে অমুক লোক আছে, আমি তাকে গ্রেফতার করব। সে বলবে যে ঠিক আছে, সে যে রুমে আছে আমি তাকে ফোন দিই, দেখি সে আছে কিনা। ফোন দিল, ফোন দেওয়ার পরে ধরেন কথার কথা ইন্টারপোলের লোকদের সাথেই হচ্ছে তাকে ফোনে ধরিয়ে দিল। সে বলল যে ভাই আমি তোমাকে গ্রেফতার করতে আসছি, তুমি নিচে আসো। বলবে না আমার এখন নিচে আসার টাইম নেই, তুমি একটা কাজ করো, আমি আগামী ৩-৪ দিনে আমার তো হচ্ছে ব্যস্ততা অনেক, আমার অনেকগুলো মিটিং আছে আমার রুমে, হ্যাঁ সুইট রুম অমুক সমুক মিটিং আছে, এই ৪-৫টা মিটিং আছে, এরপরে যদি আমি মনে করি, আমি যদি তোমাদের উপরে দয়া করি তাহলে আমি নিচে আসতে পারি। তার দয়ার উপর আপনি বসে থাকবেন, এটা আপনি বিশ্বের অন্য কোথাও পারবেন না। তো এরকম আরো অনেকগুলো জিনিস আছে। এই যে মনে করেন যে হচ্ছে স্বর্ণ স্মাগলিং করে সাপ্লাই দেয় যারা, তাদের অভয়ারণ্য। হ্যাঁ, এখন এটার জন্য এটাকে আপনি পর্দা দিয়ে ঢাকার জন্য বা এটাকে এজেন্ডা থেকে পিছে ফেলার জন্য আপনার কিছু কৃত্রিম কিছু এজেন্ডা বানাতে হবে। সেটা হচ্ছে যে ইয়া হাবিবি কাম টু দুবাই, তারপরে হচ্ছে দুবাইয়ের ফ্ল্যাট বিক্রি, দুবাই গাড়ি বিক্রি, দুবাই ঘোরাঘুরি, দুবাইয়ের বিশাল বিশাল বিল্ডিং করা, তারপরে হচ্ছে দুবাইয়ে টাকা ওরে, এই যে জিনিসগুলো। এখন ভাই আপনি আমি আমাদের মতো গরিব মানুষ তো $2-4-5 পেলে তো দেখি যে টাকা ওরে, এবং তারা আমাদের মতো মানুষদেরকে এই টাকা উড়িয়ে তারপরে হচ্ছে একটা ভাইব তৈরি করে। কিন্তু এই ভাইব তৈরি করার জন্য আরেক জায়গাতে মালি, কঙ্গো, সুদান, তারপরে হচ্ছে বুর্কিনা ফাসো, নাইজার, এইসব দেশে কি হচ্ছে, আবার এই আপনার আমার মতোই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এদের দেয়া অস্ত্রে, এদের দেয়া টাকায়। কারণ সে তার কাছ থেকে স্বর্ণ কিনছে। এই স্বর্ণের ফ্লো তার কন্টিনিউ করতে হবে। এটা কন্টিনিউ করার জন্য ওই সশস্ত্র গোষ্ঠীগুলোর সেখানে কর্তৃত্ব রাখতে হবে। সরাসরি সশস্ত্র গোষ্ঠী, ভাই তোমাকে আমি দেবো না, আমি সরাসরি সুইজারল্যান্ডে দেবো, সরাসরি ব্রিটেনকে দেবো, সরাসরি আমি হচ্ছে ইয়াকে দেবো, কি বলে ফ্রান্সকে দেবো। সবাই ভাই, এই বড় বড় দেশগুলোর কে নাই এটার সাথে জড়িত। কিন্তু সুদান, যেই সুদানের 90% মানুষ হচ্ছে মুসলমান, সেখানে এক পক্ষ আরেক পক্ষকে আল্লাহু আকবার বলে জবাই করছে, এবং সেখানে ইন্ধন দিচ্ছে, অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে একটা পক্ষ, সে আবার সেখান থেকে স্বর্ণ নিচ্ছে দেদারসে। তো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি জানি না এটাকে এক কথায় কিভাবে মূল্যায়ন করা সম্ভব। আরো শর্ট করে বলতে পারলে ভালো হতো, আমি জানি না আরো শর্ট করে কিভাবে বলা সম্ভব।